হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি উইলিয়াম বাটলার ইয়েটস অথবা আপনারা যাকে চিনেন WB ইয়েটস নামে, তো তার একটি হিস্ট্রিক্যাল প্লাস একটি কি বলবো আয়ারল্যান্ড বিপ্লবী একটি কবিতা সামারি নিয়ে আলোচনা করব। তো আশা করি আমার এই সামারিস্ট ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। WB ইয়েটস poem Easter 1916 commemorates the Irish nationalists who led the Easter Rising in Dublin against British rule. The poem reflects on their sacrifice, the transformation of Irish history, and the complexities of revolution. তো প্রথমেই বলে রাখি, এই কবিতাটি 1916 সালে লেখা হয়েছিল। আর মূলত একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানানো প্রয়োজন। আসলে আয়ারল্যান্ডবাসীরা ছিল ইংল্যান্ডের অধীনে, তো তারা পরাধীন অবস্থায় ছিল। তো তাদের লাইফ বেশ নর্মালি চলছিল, কিন্তু হঠাৎ করে তাদের মনে হলো যে তাদের স্বাধীনতা প্রয়োজন। তারা এভাবে ডমিনেটেড হয়ে থাকতে পারে না, তাদের কোনো ইউনিক আইডেন্টিটি নেই, এভাবে তারা থাকতে পারে না, আইরিশ পিপলরা মনে করছে। এবং একটা পর্যায়ে তারা ব্রিটিশ পিপলদের বিরুদ্ধে বিপ্লব শুরু করে দেয় বা স্ট্রাইক করে। তখন কি হলো, তখন ব্রিটিশ পিপলরা কি বললো, ঠিক আছে তারা তাদের স্বাধীনতা দেবে। তারা তাদের স্বাধীনতা 1914 সালে দিতে চাইলো, কিন্তু তখন ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো যার কারণে তখন সেই যে ঘোষণাটা আর কি ব্রিটিশ অথরিটি দিয়েছিল সেটা আর হলো না। তখন তারা বলল যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন বন্ধ হয়ে যাবে তখন তারা এই স্বাধীনতা তাদের দিয়ে দিবে, এক কথা ইন্ডিপেন্ডেন্সটা তাদের দিয়ে দিবে। তো এই বিষয়টাতে আয়ারল্যান্ডবাসীরা রাজি ছিল না। তাদের কথা ছিল তাদের এখনই স্বাধীনতা চাই, ফ্রিডমটা তাদের এখনই চাই। তো এই যে ব্রিটিশ রুলদের বিরুদ্ধে যারা আর কি এই বিপ্লবটা করেছিল বা যারা লিড করেছিল, তাদেরকে একটা পর্যায়ে তখন ক্রস ফায়ার করে মেরে ফেলা হয় মুভমেন্টে। তো তার মধ্যে এই আমাদের ইস্টার 1916 কবিতার পোয়েট WB ইয়েটস, তার কিছু পরিচিত বন্ধু এবং ক্লোজেস্ট পিপল ছিল যারা মুভমেন্টে নেতৃত্ব দেয় এবং একটা পর্যায়ে মারা যায়। তো এই কবিতাটায় মূলত WB ইয়েটস সেই সব মার্টার্সদের স্মরণ করে যারা আইরিশ পিপল ছিল এবং যারা এই ইস্টার রাইজিং বা হচ্ছে যে মুভমেন্টটা আছে এটার বিরুদ্ধে এই মুভমেন্টে যুক্ত ছিল এবং যারা মৃত্যুবরণ করেছে, তো তাদেরকে স্মরণ করে। The poem reflects on their sacrifice, the transformation of Irish history and the complexities of revolution. তো এই পোয়েমটা মূলত সেই সব বিষয়গুলোকে রিফ্লেক্ট করে, সেই শহীদদের যে আত্মত্যাগ বা স্যাক্রিফাইসটাকে স্মরণ করে। তারপর আইরিশ বিপ্লবের জন্য যে আইরিশ পিপলদের যে একটা জীবনে পরিবর্তন এসেছিল, ফ্রিডম পেয়েছিল, সেই বিষয়টাকে স্মরণ করে এবং সেই রেভলিউশন বা সেই মুভমেন্টের যে কমপ্লেক্সিটিগুলো ছিল এবং সেটার যে রেজাল্টটা পরে তারা পেয়েছিল, এই বিষয়গুলোকেই আর কি কবি এই কবিতার মাধ্যমে। Yeats starts by talking about how he used to see the revolutionaries as ordinary people. তো এই কবিতাটি মূলত 4টা স্ট্যান্জায় বিভক্ত। তো প্রথম স্ট্যান্জায় WB ইয়েটস বলে যে কীভাবে আর কি প্রথমের দিকে সে দেখতো এই আইরিশ পিপলগুলোর সাধারণ জীবন, তারা কিভাবে হচ্ছে সাধারণ জীবনযাপন করছে। তো মানে এই রেভলিউশনটা শুরু হওয়ার পূর্বের আর কি কাহিনীটা বর্ণনা করে। প্রথমে তারা খুবই নর্মালি লাইফ লিড করতেছিল। He made them every day but didn't think much about them. তো সে তাদের প্রায়ই দেখতো, কিন্তু তাদের নিয়ে এতটাও বেশি চিন্তা করতো না, কারণ তারা তো অর্ডিনারি পিপল ছিল। কবি এটাও বলে যে সে এমনও দেখতো যে কারখানা থেকে ফিরে এসে তারা একে অপরের সাথে হ্যাং আউট করছে, মিনিংলেস কথাবার্তা বলছে, এরকম করে লাইফ চলতেছিল। After the rebellion, however, everything changed. These regular people became heroes and Ireland was transformed. তো যখন তারা রেবেলিয়নটা করেছিল, এক কথা যখন তারা স্বাধীনতা চাইলো এবং স্বাধীনতা তাদের মতো করে তাদের সময়ে আর কি পাচ্ছিল না, তখন তারা ব্রিটিশদের বিরুদ্ধে রিভল্ট শুরু করলো বা আন্দোলন শুরু করলো, স্ট্রাইক করলো। তো যখন স্ট্রাইক করলো, সেই স্ট্রাইকে যখন তাদেরকে অনেক কিছু বলতে বলা হলো, লাইক অনেকেই লিড করতেছিল ওই মুভমেন্টটা, যারা আর কি এর আগে অনেক নরম মানুষজন ছিল বা হচ্ছে অর্ডিনারি পিপল ছিল, তারাও একটা পর্যায়ে কর্কশ কণ্ঠে সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, সেই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল স্বাধীনতার দিকে।
তো এই বিষয়গুলো কবি তুলে ধরেন যে যারা একটা সময়ে একদম সাধারণ পিপল ছিল, ইনোসেন্ট পিপল ছিল, তারা একমাত্র এই স্বাধীনতার লক্ষ্যে, এই স্বাধীনতার আন্দোলনের জন্য সেই একদম ইনোসেন্ট, একদম নরম মানুষগুলো কর্কশ হয়ে উঠলো, সাহসী হয়ে উঠলো, ব্রেভ হয়ে উঠলো। তো এটাই বলেন। তো এই সাধারণ মানুষগুলোই একটা সময় হিরোইজম দেখালো, মানে হিরোস এই ক্যারেক্টারটাতে পরিণত হলো, এবং তাদের মাধ্যমে, তাদের এই হিরোইজম, তাদের এই ব্রেভারি, তাদের এই আন্দোলনে লিড করা, এইসবের মাধ্যমেই আয়ারল্যান্ড একটা সময়ে পরিবর্তন হলো। এক কথায় তারা পরাধীনতা থেকে স্বাধীনতা পেল। হি ইউজেস দ্য ফ্রেজ আ টেরিবল বিউটি ইজ বর্ন টু শো দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য গুড ফাইটিং ফর ফ্রিডম অ্যান্ড দ্য ব্যাড, দ্য ভায়োলেন্স অ্যান্ড ডেথ। তো এই কবিতাটা তিনি একটা ফ্রেজ বারবার ইউজ করেছেন, আ টেরিবল বিউটি ইজ বর্ন, খুবই সিগনিফিক্যান্ট একটা ফ্রেজ। তো এই ফ্রেজের মাধ্যমে তিনি এটাই বুঝিয়েছেন যে ভালো এবং খারাপের মধ্যে যে কনফ্লিক্টটা, এই ফ্রেজের মাধ্যমে বুঝিয়েছেন। তো এখানে টেরিবল বলতে বোঝানো হচ্ছে যে ফাইটিং ফর ফ্রিডম, এটা বোঝানো হচ্ছে যে তারা স্বাধীনতার জন্য ফাইট করতেছে। এখানে টেরিবল বলতে বোঝানো হচ্ছে যে সেই ভায়োলেন্সগুলোকে এবং ডেথগুলোকে, সেই মার্টার্সের যে জীবনটা তারা হচ্ছে স্যাক্রিফাইস করলো, যে তারা ভায়োলেন্ট হলো বা ভায়োলেন্স সৃষ্টি করলো, মারা গেল, এই বিষয়টাকে হচ্ছে টেরিবল দিয়ে বোঝানো হয়েছে। আর বিউটিটা সিম্বলাইজ করতেছে যে তারা হচ্ছে স্বাধীনতাটা পেলো, শেষে ফাইট করলো ঠিক আছে, কিন্তু ফাইট করার পরে যে স্বাধীনতাটা তারা, তাদের কাঙ্ক্ষিত যে হচ্ছে এইমটা ছিল, সেটা তারা ফুলফিল করতে পেরেছে, স্বাধীনতা পেরেছে, স্বাধীন হতে পেরেছে, এটাকে হচ্ছে বিউটি দিয়ে বোঝানো হয়েছে। তো আর টেরিবল বিউটি বলতে বোঝানো কী হলো ফাইনালি, যে তারা ভায়োলেন্স, মুভমেন্ট, ডেথ, স্যাক্রিফাইস, এগুলোর মাধ্যমে শেষে গিয়ে একটা, মানে টেরিবল একটা এই সব পরিস্থিতির মধ্যে দিয়ে শেষে গিয়ে একটা বিউটিফুল একটা রেজাল্ট পেলো। সেই বিউটিফুল রেজাল্টটা কি? ফ্রিডম। In the second stanza, Yeats talk about some of the leaders of uprising. তো প্রথম স্টাঞ্জায় আমরা দেখলাম যে সে হচ্ছে ইয়েটস সেই মুভমেন্টের লিডার্সদের বা কিছু কিছু ক্যারেক্টার্স দের কথা তুলে ধরেন, যারা হচ্ছে অর্ডিনারি ছিল এই মানে মুভমেন্টের পূর্বে বা এই আপরাইজিংয়ের পূর্বে, যারা অনেক সাধারণ জীবনযাপন পার করতেছিল, যারা অনেক ইনোসেন্ট ছিল, এই বিষয়গুলো তুলে ধরেন। কিন্তু সেকেন্ড স্টাঞ্জায় আমরা দেখতে পাই যে তিনি কিছু এই আপরাইজিংয়ে বা এই আন্দোলনে যুক্ত কয়েকজন লিডারের কথা তুলে ধরেন। হি ডিসক্রাইবস দেয়ার পার্সোনালিটিস অ্যান্ড হোয়াট দে ওয়ার লাইক বিফোর দ্য রেভেলিয়ন। এই কবিতার সেকেন্ড স্টাঞ্জায় কবি সেই লিডারদের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করেন, এবং তারা হচ্ছে আন্দোলনের পূর্বে কেমন ছিল এবং পরে কেমন হয়ে যায়, তাদের নেচারটা এটাও তুলে ধরেন। সাম আর প্যাশনেট অ্যান্ড ফুল অফ লাইফ লাইক কনস্ট্যান্স মার্কিভিক্স, while others are quieter and more serious like Padraig Pearse. তো এখানে আমি এটা বলে রাখি যে এখানে তিনি মূলত চারজন ক্যারেক্টারের কথা আর কি তুলে ধরেন, চারজনই তার অনেক ক্লোজ ছিল। তো প্রথমে তিনি একজন মহিলার কথা উল্লেখ করেন, যাকে দ্যাট উইমেন নামে উল্লেখ করা হয় কবিতায়। তো এই মহিলার নাম হচ্ছে কনস্ট্যান্স মার্কিভিক্স। তো এই কনস্ট্যান্স মার্কিভিক্সের কথা কবি এভাবে বলেন যে প্রথমের দিকে তিনি ছিলেন মানে আন্দোলনের পূর্বে ডব্লিউ.বি. ইয়েটস দেখেছিলেন এই মহিলাকে, কনস্ট্যান্সকে, যে তিনি অনেক সুন্দরী, সুইট অ্যান্ড বিউটিফুল ছিল, তার ভয়েস অনেক মেলোডিয়াস ছিল, সুইট ছিল, এবং কি বলবো, বেশ ইনোসেন্ট একটা মানুষ ছিল। কিন্তু যখন সে আন্দোলনে যোগ দিল, তখন তারই সেই সুইট এবং মেলোডিয়াস ভয়েসটা শ্রিল হয়ে উঠল, অর্থাৎ কর্কশ হয়ে উঠল, বা ব্রেভারি, অনেক জোর ছিল তার কণ্ঠের মধ্যে, আর যার একমাত্র উদ্দেশ্য ছিল স্বাধীনতা গেইন করা, যে প্যাশনেট ছিল ফ্রিডমের জন্য। তারপর তিনি আরেকজনের কথা বলেন এখানে, প্যাড্রাইক পিয়ার্স, যে কিনা পেশায় একজন শিক্ষক। তো তিনিও বেশ ভদ্র ছিল, শান্তশিষ্ট ছিল। তো তিনিও এই আন্দোলনে যুক্ত ছিলেন একমাত্র কিসের লক্ষ্যে? স্বাধীনতার লক্ষ্যে, এবং তিনিও তার লাইফটা এই আন্দোলনেই স্যাক্রিফাইস করেন এই স্বাধীনতার জন্যই। তারপর কবি আরও দুজনের নাম বলেন, একজন হচ্ছে ম্যাকডোনাক, তার ফুল নাম থমাস ম্যাকডোনাক। তো তাকে এই কবিতায় ডব্লিউ.বি. ইয়েটস দিস আদার নামে রেফার করেন। তো এই ম্যাকডোনাক ছিল একজন পেশায় কবি। তো তিনি ছিলেন তার ফ্রেন্ড এবং হেল্পার, কবির ফ্রেন্ড এবং হেল্পার। তো
তিনি এতটাই ভালো লিখতেন যে কবি মনে করতেন যে এই মানে তার মধ্যে একটা পটেনশিয়ালিটি ছিল একটা ফেমাস পোয়েট হওয়ার ভবিষ্যতে। তো কবি মনে করলেন এই লোকটা যদি তার লাইফটা এই মুভমেন্টে যদি স্যাক্রিফাইস না করতো তাহলে হয়তো বা দেশের জন্য একটা সময় সে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারতো, অর্থাৎ তার কাছ থেকে আমরা এখন পর্যন্ত অনেক ভালো ভালো পোয়েম পেতাম, সে একটা পর্যায়ে ফেমাস হয়ে যেত। কিন্তু যাই হোক, সেও তার লাইফটা স্যাক্রিফাইস করেছে একমাত্র এই ফ্রিডমের লক্ষ্যে, ইন্ডিপেন্ডেন্সের লক্ষ্যে। আর ফোর্থ যে পার্সনের কথা এখানে তুলে ধরেন তার নাম জন ম্যাকব্রিজ। তো এখানে জন ম্যাকব্রিজকে প্রথমে কবি একটু ক্রিটিসাইজ করে বলেন, কারণ জন ম্যাকব্রিজ ছিল কবির বেস্ট ফ্রেন্ড মাউথ গনের হাজব্যান্ড। তো এখানে জন ম্যাকব্রিজকে প্রথমে কবি এভাবে বিশ্লেষণ করেন যে তিনি এক মানে অ্যাবিউসিভ ছিল তার ফ্রেন্ডের প্রতি, মাউথ গনের প্রতি খুব অ্যাবিউসিভ ছিল। তারপর কি বলবো, ড্রাঙ্ক পারসন ছিল, অ্যারোগেন্ট ছিল। কিন্তু তারপরেও একটা পর্যায়ে কবি ডব্লিউ.বি. ইয়েটস এগুলো ক্রিটিসাইজ করার পরেও তিনি একটা পর্যায়ে কনসিডার করেন যে না, যদিও সে এগুলো ছিল কিন্তু এই লোকটাও কিন্তু সেই মুভমেন্টে লিড করেছে এবং এই মুভমেন্টটাকে ফ্রিডমের উদ্দেশ্যে নিয়ে গেছে, এবং একটা পর্যায়ে সেও তার লাইফ স্যাক্রিফাইস করে তার যে কাঙ্ক্ষিত যে এইমটা ছিল ফ্রিডম পাওয়া, সেই ফ্রিডমটাও গেইন করতে পেরেছে। এই পর্যায়ে আমাদের কবি ইয়েটস অ্যাকনোলজেস দেয়ার কারেজ ইভেন দো হি ডিডন্ট অলওয়েজ অ্যাগ্রি উইথ দিম। তো এই পর্যায়ে সে হচ্ছে যে এই বীর যে নেতাগুলো বা বীর এই লিডার্সগুলো মুভমেন্টের, তো এদের যে একটা সাহস, ব্রেভারি, কারেজ, এগুলোকে স্বীকৃতি জানায় বা সম্মতি দেয় যে ঠিক আছে তারা কারেজ ছিল, তাদের একটা এইম ছিল, এটা সেটা ছিল, ব্রেভ ছিল তারা। তো এটাতে স্বীকৃতি জানালো, সে কিন্তু সবসময় তাদের সাথে একমত ছিল না। কারণটা কি? কারণ সে মনে করতেছিল যে এটা কিন্তু অযথাই একটা এরকম আর কি রিভোল্ট হয়েছিল, কারণ ব্রিটিশরা তো বলেছিল যে তারা তাদের কাঙ্ক্ষিত যে স্বাধীনতাটা সেটা তাদেরকে দিবে, কিন্তু তাদেরকে একটু ওয়েট করতে হবে একটা হচ্ছে অ্যাকচুয়াল টাইমের জন্য, কারণ সে সময় বিশ্বযুদ্ধ চলতেছিল। তো তারা তো ওয়েট করতেই পারতো বিশ্বযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত, তারপরে ব্রিটিশরা ঠিকই তাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাটা দিয়ে দিত। কিন্তু তারা সেই মানে সময়টার অপেক্ষা না করে একটা অযথা একটা এত বড় একটা মুভমেন্টের সৃষ্টি করলো, আর এতগুলো জীবন গেল, অনেক জীবন গেছে। তো এটা নিয়েই আর কি কবি সবসময় আর কি একটা অ্যাম্বিজিয়াস টাইপের একটা মন মানসিকতা নিয়েছিল, মানে যেখানে তিনি একটা পর্যায়ে তাদেরকে হচ্ছে কি বলবো, তাদেরকে সম্মাননা জানাচ্ছেন, তাদের যে লাইফ স্যাক্রিফাইস এই বিষয়টা নিয়ে হচ্ছে তাদের অনার করতেছে। তারই পাশে আবার কবি এটাও বলতেছেন যে এই রিভোল্টটা একটা মিনিংলেস একটা রিভোল্ট ছিল, এটা না করলেও তারা পারতো, তারা এমনিতেও তাদের স্বাধীনতাটা পেয়ে। In the third stanza, Yeats compares the rebels to a stone in a river. The river or life keeps flowing, but the stone, the rebel spirit, stays the same. তো থার্ড স্টাঞ্জায় আমরা কি দেখতে পাই যে কবি সেই রিভোল্টার্সদেরকে বা সেই রেবেলসদেরকে বা লিডার্সদেরকে ওয়ার্ল্ডের ন্যাচারাল ইভেন্টসের সাথে তুলনা না ঠিক কন্ট্রাস্ট করে। তো তিনি বলেন যে যদিও এই পৃথিবীর যে ন্যাচারাল যে বিষয়গুলো আছে বা এই পৃথিবীটা সিম্পলি চেঞ্জ হতে পারে, বা ন্যাচারাল যে বিষয়গুলো বা ওয়েদার বা যা কিছুই আছে না কেন এগুলো চেঞ্জ হয় কিন্তু একটা পর্যায়ে, কিন্তু এই স্ট্রাইকার্সদের বা এই লিডার্সদের মোটিভস বা গোলস কখনোই চেঞ্জ হয়নি। তারা রিপিটেডলি তারা বারবার ফ্রিডম চেয়েছে, তাদের এইমটা বা গোলটা কখনোই চেঞ্জ হয়নি, সবসময় একই রয়ে গেছে। তো এখানে কবি তাদের এই যে আনচেঞ্জেবল যে একটা মোটিভ ছিল, এইম ছিল স্বাধীনতা নিয়ে, এই বিষয়টাকে একটা নদীর স্টোনের সাথে তুলনা করে। ঠিক আছে, কারণ এখানে নদীকে লাইফের সাথে তুলনা করে, আর স্টোনটাকে যে তাদের যে একটা স্পিরিট ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা ডিজায়ার ছিল যে তারা তাদের স্বাধীনতাটা ছিনিয়ে নিয়েই ছাড়বে। এই স্টোন যেমন আনচেঞ্জেবল, সেই রেবেলসদের যে একটা স্পিরিট ছিল যে তারা তাদের স্বাধীনতাই চাই, এই বিষয়টা তুলনা করেন স্টোনের সাথে তাদের স্পিরিটটাকে। This shows how their dedication to their cause never wavered even though the world around them kept changing. তো এটার মাধ্যমে এটা দেখা যায় পৃথিবী যদিও চেঞ্জ হতে পারে তাদের পাশে, কিন্তু তারা কখনোই তাদের মোটিভটাকে চেঞ্জ করেনি। However, Yeats wonders if this constant sacrifice and struggle might harden people's hearts, making them cold and unfeeling. যাই হোক, ইয়েট
এটা এটা ভাবতেছিল যে তাদের এই যে কনস্ট্যান্ট যে স্যাক্রিফাইস, আত্মত্যাগটা এবং এই স্ট্রাগলটা যে ছিল, এটা মানুষের জন্য, মানুষের যে হার্টের জন্য সেটা একটু হার্ডেনও ছিল, এবং যেটা তাদেরকে কি বলবো, শান্ত করে দিয়েছিল, এবং তাদের যে মৃত্যুর জন্য, এটার জন্য অনেকে আর কি এটা মেনে নিতে পারতেছিল না। ইভেন পোয়েট নিজেই মেনে নিতে পারতেছিল না যে অযথা এই যুদ্ধের তো প্রয়োজন ছিল না, তারা এই যুদ্ধ না করেও তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতাটা পেয়ে যেত। এবং এই জায়গায় কবি এই রিভোল্টটাকে ক্যাজুয়াল কমেডি নামে আর কি রেফার করে। In the last stanza, W.B. Yeats talks about how these rebels who once seemed ordinary are now remembered as martyrs, people who died for a cause. শেষ স্টাঞ্জায় আমরা এসে কি দেখতে পাই, কবি সেই সব বিদ্রোহীদেরকে স্মরণ করে এবং ভাবে যে তারা প্রথমের দিকে কতটা সাধারণ দেখাচ্ছিল, তারা কতটা সাধারণ ছিল, এবং বর্তমানে তাদেরকে এখন শহীদ হিসেবে স্মরণ করা হয়। সেই মানুষগুলো যারা একটা কাঙ্ক্ষিত একটা কারণের জন্য মৃত্যুবরণ করেছে। হি নেমস দ্য কে লিডার্স অ্যান্ড রিফ্লেক্টস অন দেয়ার লিগেসি। সে এই পর্যায়ে আবারও সেই 4 জন লিডারের কথা এবং আরও যারা মারা গেছেন তাদের কথা স্মরণ করে, এবং তাদের যে লিগেসিটা ছিল সেটার কথা তুলে ধরে এবং প্রতিফলন করে। এক কথায় কবি এভাবে বলেন যে এই এই ক্যারেক্টারগুলোকে, যে যারা কিনা ছিল ম্যাকডোনাল্ড, ম্যাকব্রিজ, পিয়ার্স, কনস্ট্যান্স, তাদেরকে প্রত্যেকটা অকেশনে এবং হিস্ট্রিতে যে তাদের যে অবদান, এই বিষয়গুলো রিমেম্বার করা দরকার, এবং প্রত্যেকটা মানুষের জানা দরকার তাদের অবদান সম্বন্ধে। এবং একটা পর্যায়ে কবি তাদের নিয়ে সিম্প্যাথাইজও করে এই আইরিশ রিবেলসদের নিয়ে। তারপর কবি এভাবেও গ্রিট করে যে এই আইরিশ রেবেলগুলো যারা তাদের জীবন উৎসর্গ করে গেছেন স্বাধীনতার জন্য, তারা আসলে আয়ারল্যান্ডের একটা সেলফ রেসপেক্ট বা আয়ারল্যান্ডের ফ্রিডমের এই বিষয়গুলো আর কি স্ট্যাবলিশ করে গেছে। He ends by repeating the phrase, "A terrible beauty is born," showing how the rebellion brought both pride and sorrow to Ireland. এবং কবি W.B. Yeats কবিতাটি শেষ করে সেই সিগনিফিক্যান্ট ফ্রেজটা বারবার রিপিটেডলি বলে যে "A terrible beauty is born." এটা বারবার বলার মাধ্যমে তিনি এটা দেখাচ্ছিলেন যে কিভাবে এই রেবেলিয়নটা বা এই বিদ্রোহটা একই সাথে তাদের জন্য যে প্রাইড বা অহংকার এবং বা অনারেবল একটা বিষয় নিয়ে এসেছে, এবং একই সাথে একটা দুঃখের বিষয়ও আয়ারল্যান্ডের ইতিহাসে নিয়ে এসেছে। Conclude, we can say Yeats' poem Easter 1916 expresses his conflicting emotions. He respects the rebels' courage and dedication, but he is also troubled by the loss of life and the violent path they took. পরিশেষে আমরা এটা বলতে পারি যে W.B. Yeats-এর পোয়েম ইস্টার 1916 কি এক্সপ্রেস করতেছে, তার কনফ্লিক্টিং ইমোশনস, এক কথায় মিক্সড ফিলিংস যেটাকে বলে আর কি। সে একই সাথে একটা বিষয় নিয়ে গর্ববোধ করতেছে, আবার একই সাথে সেই সেম বিষয় নিয়ে কি বলবো, সিম্প্যাথিও দেখাচ্ছে বা মন খারাপও, মানে স্যাড ফিলিংসও তার মধ্যে আসতেছে। সে ওই রেবেলসদের বা বিদ্রোহীদের যে সাহস ছিল, তাদের যে ডেডিকেশন ছিল, ব্রেভ ছিল, এই বিষয়টাকে সে রেসপেক্ট করতেছে, প্রশংসা জানাচ্ছে, কিন্তু একই পর্যায়ে সে আবার একটা বিষয় নিয়ে ট্রাবল হয়ে আছে যে এতগুলো মানুষের জীবন গেল, এতগুলো ভায়োলেন্সের সৃষ্টি হলো, তো তারা এই ভায়োলেন্ট পথটা না নিলেও পারতো, এমনিতেও স্বাধীনতা পেয়ে যেত। তো এই মিশ্র ফিলিংসের মধ্যে দিয়ে কবিতাটি আমি অনেক ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। কবিতাটি অনেক বলা যায় অনেক ইজি আর অনেক সুন্দর একটা কবিতা এটা। আশা করি আমার এই সামারাইজ ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।